নমস্কার বন্ধুরা, আজ আমি একটি বিশেষ কেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। যে কেসটি আমার খুব কাছ থেকে দেখা। পেশেন্ট হচ্ছেন আমার শ্বশুর মশাই। ওনার এখন সেকেন্ড চাইল্ডহুড চলছে। তেমন কোনো অসুবিধা নেই শরীরে, তবে প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জ আছে। তো ওনার এখন মূল সমস্যা হচ্ছে সারাদিনই শুয়ে থাকছেন, বয়সজনিত কারণে ভীষণ দুর্বল, সামান্য খাওয়া দাওয়া করছেন। তো যাই হোক, ওনার এখন মূল সমস্যাটাই হচ্ছে ইনভলন্টারি ইউরিনেশন, এবং তার ফলে সারাদিনই ন্যাপি পরানো থাকছে। তা সত্ত্বেও ভীষণ অফেন্সিভনেস তার ইউরিনে, এতটাই অফেন্সিভ যে ঘরে ফ্রেশনার দিলেও তাতে কোনো কাজ হচ্ছে না। এছাড়াও আরেকটি সমস্যা হচ্ছে, যেদিন ঘুমোচ্ছেন তো খুব ঘুমোচ্ছেন, যেদিন ঘুমোচ্ছেন না একদমই ঘুমোচ্ছেন না। এই হচ্ছে তার এখন মূল সমস্যা। তো মূল সমস্যা কি বললাম? ইনভলন্টারি ইউরিনেশন, প্রচণ্ড অফেন্সিভনেস ইউরিনে, এবং দুর্বলতা। আর যখন ঘুমোচ্ছেন, কদিন ধরে বেশ ঘুমোচ্ছেন, খাওয়া দাওয়ার দিকে কোনো লক্ষ্য নেই, কিন্তু মাঝে মাঝে একদমই ঘুমোচ্ছেন না। যাই হোক, অফেন্সিভ ইউরিনেশন, তা 3টি মেডিসিন আমরা জানি ভীষণভাবেই প্রযোজ্য: সিপিয়া, নাইট্রিক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড এবং ভায়োলা ট্রাইকালার। এছাড়া আমি কেন্ট রেপার্টরি দেখলাম যে অফেন্সিভ ইউরিনেশন কোন কোন মেডিসিন আছে। পেজ নাম্বার 687, কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 687। এখানে আছে অফেন্সিভ অর্ডার, অনেক মেডিসিন আছে। আমার শ্বশুর মশাইয়ের যেহেতু প্রস্টেট এনলার্জ আছে, ইনভলন্টারি ইউরিনেশন সিপিয়াতেও আছে, আবার বেঞ্জয়িক অ্যাসিডেও আছে। যেহেতু প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জ আছে, আমি কেন্ট রেপার্টরি পেজ নাম্বার 660-তে গেলাম। সেখানে দেখলাম প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জের জন্য ইনভলন্টারি ইউরিনেশন কিছু মেডিসিন আছে। সেখানে বেঞ্জয়িক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড কোনোটিই নেই। সেখানে আছে আয়োডিয়াম, অফেন্সিভ প্রস্টেট গ্ল্যান্ডের জন্য ইনভলন্টারি। আয়োডিয়ামে সবটাই আছে, অফেন্সিভনেস আছে, ইনভলন্টারি ইউরিনেশন আছে, এবং প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জের জন্য ইনভলন্টারি ইউরিনেশন আছে। তো প্রথমেই আমি আয়োডিয়াম বাদ দিলাম, কারণ হচ্ছে আয়োডিয়াম হট পেশেন্ট। আমার শ্বশুরমশাই ভীষণ চিলি, খুব চিলি। এত গরমেও উনি পাতলা একটা চাদর গায়ে ওনার থাকবেই, ওনার সবসময় শীত করছে। এইবার আমি ধীরে ধীরে ডিফারেন্সিয়েট করছি যে সিপিয়া, নাইট্রিক অ্যাসিড, বেঞ্জয়িক অ্যাসিড। ভায়োলা ট্রাইকালার ইউরিন বলছে ক্যাটস লাইক ইউরিন, বিড়ালের প্রস্রাবের মতো দুর্গন্ধ। কিন্তু বিড়ালের প্রস্রাবের মতন দুর্গন্ধ ওটা কিন্তু খুব স্ট্রং নয়। যেটা তার থেকেও কিন্তু বেশি স্ট্রং হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড, সিপিয়া এবং নাইট্রিক অ্যাসিড। তো আমি ভায়োলা ট্রাইকালারটাও বাদ দিলাম। এতটাই অফেন্সিভ যে রুম ফ্রেশনারও কাজ করছে না। আমি 3টি মেডিসিনকে সিলেকশন করলাম: সিপিয়া, বেঞ্জয়িক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। প্রথমত হচ্ছে সিপিয়ার অফেন্সিভ এবং ইনভলন্টারি ইউরিনেশন আছে,
তবে সিপিআর ইউরিনে কিন্তু একটু শাওয়ারি স্মেল আছে, একদম ফার্স্ট গ্রেডে সিপিয়া। তার প্রস্রাবে একটু টক গন্ধ আছে। সিপিয়া কিন্তু এটা একদম ফার্স্ট গ্রেডেড মেডিসিন। তো সেখানেও মিলল না। এছাড়াও সিপিআর যে মেন্টালিটি, ভীষণ ইনডিফারেন্স, তারপর মাইজার এবং ভীষণ ইরিটেবল, অ্যাগ্রাভেশন, কনসোলেশন। তো আমি খুব কাছ থেকে আমার শ্বশুরমশাইকে দেখছি আজ দীর্ঘ বছর। তো ওনার মেন্টালিটি আমি খুবই জানি, খুব সুন্দরভাবে জানি। তো সিপিআর এই লক্ষণগুলোর সাথে কোনোটাই যায় না, কারণ আমার শ্বশুরমশাই খুবই মাইল্ড। যাই হোক, আমি সিপিআর মেন্টালিটি এবং সিপিআর ইউরিনে একটা শাওয়ারি স্মেল আছে, তার জন্য আমি সিপিয়া বাদ দিলাম। এলাম নাইট্রিক অ্যাসিডে। সিপিয়াতে প্রস্টেট গ্ল্যান্ড এনলার্জের হিস্ট্রি নেই, কিন্তু নাইট্রিক অ্যাসিডে আছে এবং বেঞ্জয়িক অ্যাসিডে আছে। এবার আমি নাইট্রিক অ্যাসিড এবং বেঞ্জয়িক অ্যাসিড দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করব। প্রথমত হচ্ছে নাইট্রিক অ্যাসিড পেশেন্ট মেন্টালি ভীষণ ইরিটেবল, এদের ভীষণ অ্যাংজাইটি ডিজিজ সম্পর্কে। তো আমি প্রথমেই বললাম যে আমার শ্বশুরমশাই ভীষণ মাইল্ড, নাইট্রিক অ্যাসিডের সাথে মেন্টালিটি একদমই যায় না। আর নাইট্রিক অ্যাসিডের প্রস্রাবের সাথে একটা স্টিঙ্গিং পেইন থাকে, বার্নিং স্টিঙ্গিং পেইন থাকে, যেটা নাকি বেঞ্জয়িক অ্যাসিডে থাকে না। এবার আমি বেঞ্জয়িক অ্যাসিডে ঢুকলাম। বেঞ্জয়িক অ্যাসিডের সাথে অনেক সিমটমস মিলে যাচ্ছে। কীরকম? অ্যালেন-কি নোটসে স্পষ্ট লেখা রয়েছে যে বয়স্কদের প্রস্টেট গ্ল্যান্ডের জন্য ইনভলান্টারি অফেন্সিভ ইউরিনেশনের জন্য ভীষণ কার্যকরী একটি ওষুধ। আমরা এটা অ্যালেন-কি নোটসে পেয়ে যাব। তো এইবার আসছি বেঞ্জয়িক অ্যাসিডের সাথে আরও কিছু রিলেশনে। বেঞ্জয়িক অ্যাসিড চিলি পেশেন্ট, যেমন নাইট্রিক অ্যাসিড, যেমন সিপিয়া। তো বেঞ্জয়িক অ্যাসিড ভীষণ চিলি, সহজেই সর্দি কাশি লেগে যায়। আমার শ্বশুরমশাইও তাই, ভীষণ সর্দি কাশি লেগে যায় একটুতেই। এছাড়া খুবই চিলি পেশেন্ট। বেঞ্জয়িক অ্যাসিডের ইউরিনে ভীষণ দুর্গন্ধ, যেটা আমরা নাইট্রিক অ্যাসিডেও পাবো। তো আমি কিভাবে আলাদা করলাম নাইট্রিক অ্যাসিডের থেকে? প্রথমত মেন্টালিটি আমি আলাদা করে দিলাম, তারপরে করলাম হচ্ছে বার্নিং স্টিঙ্গিং পেইন আলাদা করে দিলাম। বেঞ্জয়িক অ্যাসিডের তা থাকে না। এবার আমি কেন বেঞ্জয়িক অ্যাসিড সিলেকশন করলাম সেটা একবার আলোচনা করছি। আমি দেখলাম স্লিপ। বেঞ্জয়িক অ্যাসিডের পেশেন্টরা বেশ কিছুদিন খুব ঘুমায়, আবার বেশ কিছুদিন আবার একদমই ঘুমায় না, যেটা আমার শ্বশুরমশাইয়ের মধ্যে আমি পেয়েছি। ওনার মাঝে মাঝে এমন ঘুম হয় যে ওনার খিদা তৃষ্ণা কিচ্ছু থাকে না, চোখটা পর্যন্ত খুলতে চায় না। আবার কিছুদিন বাদে ঘুমাই না, 3 রাত সারাক্ষণ চোখ খুলে শুয়ে রয়েছে, ঘুমাচ্ছেই না। তো এটা একটি বেঞ্জয়িক অ্যাসিডের খুব ভালো লক্ষণ। আরেকটি লক্ষণ ওনার মধ্যে আমি দেখেছি, যেটা আমি বেঞ্জয়িক অ্যাসিডেও পেলাম, যে ইউরিনটাও ওরকম ফ্ল্যাকচুয়েট করে। ঘুমটাও যেমন ফ্ল্যাকচুয়েট করছে, কখনো হচ্ছে খুব একদম স্টুপিড স্লিপ হচ্ছে, আবার কখনো একদম হচ্ছে না। ঠিক ইউরিনটাও তাই, কখনো প্রচুর ইউরিনেশন হচ্ছে, কখনো হচ্ছে না। এটা আমি এতটাই কাছ থেকে দেখেছি যে ওনার যেহেতু ইনভলান্টারি ইউরিনেশন, আমি আগেই বললাম সবসময় ন্যাপি পরানো থাকে, তো মাঝে মধ্যে দিনে 3-4টে ন্যাপিও চেঞ্জ করতে হয়। আবার মাঝে মধ্যে
দুটো ন্যাপিও সারাদিনে লাগে না। তো এই ধরনের ইউরিনেশনটাও আমি দেখেছি। বেঞ্জোইক অ্যাসিডের সাথে এতগুলো সিমটমস মিলে যাওয়ার ফলে আমি বেঞ্জোইক অ্যাসিড সিলেকশন করলাম। তো বন্ধুরা, এত সুন্দর কাজ করলো। 200 মাত্র 6টা ডোজ আমি দিয়েছিলাম, সকাল বিকেল করে 3 দিন, মাত্র 6টা ডোজ আমি দিয়েছিলাম। খুব ভালো কাজ করেছে। এত সুন্দর কাজ করলো বেঞ্জোইক অ্যাসিড, তার জন্যই আমি আপনাদের সাথে এই বেঞ্জোইক অ্যাসিড কিভাবে কেন সিলেকশন করলাম তা নিয়ে আলোচনা করলাম। তবে বেঞ্জোইক অ্যাসিড নিয়ে আরেকটু আলোচনা করি। বেঞ্জোইক অ্যাসিড পেশেন্টরা হয় ভীষণ চিলি, একটুতেই সর্দি কাশি লেগে যায়, একটু ঠান্ডা হাওয়াতেই এদের সমস্ত রোগ লক্ষণ বেড়ে যায়। এদের রিউম্যাটিক, গাউটি ডায়াথেসিস এবং ইউরিক অ্যাসিড ডায়াথেসিস। তো এদের মাইন্ড হচ্ছে, এরা না ঘুমোলে, এদের ঘুম না হলে ভীষণ অপ্রীতিকর চিন্তাভাবনা করে, আর খুব অ্যাংজাইটি, একটু স্যাডনেস আছে। মাইন্ড সিমটমস খুব গুরুত্বপূর্ণ নয় বেঞ্জোইক অ্যাসিডে। বেঞ্জোইক অ্যাসিডের মূল গুরুত্বপূর্ণ সিমটমস হচ্ছে ইউরিন অফেন্সিভনেস, সঙ্গে বিভিন্ন জয়েন্টে পেইন, বিশেষ করে পায়ের গ্রেট টোতে, পায়ের যে বুড়ো আঙ্গুল, সেই বুড়ো আঙ্গুলের যন্ত্রণা, সেই গাঁট কিন্তু ফুলে যায়, গিঁটগুলো ফুলে যায়, বুড়ো আঙ্গুলের গিঁটগুলো ফুলে যায়, লাল হয়ে যায়, ভীষণ যন্ত্রণা হয়। তবে প্রত্যেকটি যন্ত্রণাই কিন্তু শিফটিং। আজ এই সমস্ত জয়েন্ট পেইন শিফটিং, এক জায়গায় স্থির থাকে না। যেমন আমরা দেখি ল্যাক ক্যানাই নামে, ল্যাক ক্যানাই নামেও কিন্তু শিফটিং পেইন আছে। তবে ল্যাক ক্যানাই নামে বেঞ্জোইক অ্যাসিডের মতন ইউরিনে অত অফেন্সিভনেস নেই। ল্যাক ক্যানাই নাম সাপের প্রতি ভীষণ ভয়, তারা দড়িকে পর্যন্ত একটু সাপ মনে করে। তো এই জায়গা থেকে আমরা ল্যাক ক্যানাই নাম থেকে আলাদা করে দেবো বেঞ্জোইক অ্যাসিডকে। বেঞ্জোইক অ্যাসিডের আরেকটি বিশেষ সিমটমস হচ্ছে, এদের যখন প্রচুর প্রস্রাব হয়, এই যে বলেছি যে ইউরিক অ্যাসিড ডায়াথেসিস, প্রচুর প্রস্রাব হয়ে যাওয়ার ফলে প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিড বেরিয়ে যায়, তার ফলে এদের সমস্ত পেইন কমে যায়। এটি একটি বিশেষ লক্ষণ। ইউরিক অ্যাসিড বেরিয়ে যাওয়ার ফলে এদের যে জয়েন্ট পেইন কমে যায়, যে কোনো রোগ লক্ষণ কমে যায় প্রস্রাবের সাথে সাথে, এটা বেঞ্জোইক অ্যাসিডের খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এদের মাথার যন্ত্রণাও একটু ওয়েদার চেঞ্জেই মাথার যন্ত্রণা হয়। তবে এই মাথার যন্ত্রণাও কিন্তু যখনই বেশি ইউরিন পাস হয় তখন মাথার যন্ত্রণা কমে যায়। আবার পাশাপাশি এদের অল্টারনেশন আছে ডিজিজের সাথে। জয়েন্ট পেইন কমে গেলে ইনফ্লামেশন অফ দ্য টাং দেখা যায়, টাঙে ইনফ্লামেশন হয়, থ্রোট পেইন হয়। যখন জয়েন্ট পেইন কমে যায় তখন আবার হার্ট প্রবলেমও দেখা যায়। বেঞ্জোইক অ্যাসিড পেশেন্টদের হার্ট প্রবলেমের ক্ষেত্রে আমরা কেস টেকিং করার সময় পাস হিস্ট্রিতে আমরা পাবো সাফরেস্ট অফ রিউমেটিজম। এই সাফরেস্ট অফ রিউমেটিজমের পরেই তার হার্ট প্রবলেম ক্রিয়েট হয়েছে, এটা আমরা বেঞ্জোইক অ্যাসিডে পেয়ে যাব। এছাড়া আসি বেঞ্জোইক অ্যাসিড বাচ্চাদের ক্ষেত্রে। সিপিআর পেশেন্টদের ফার্স্ট স্লিপেই প্রস্রাব হয়ে যায়। বেঞ্জোইক অ্যাসিডের পেশেন্টদের, বাচ্চাদের ঘুমের মধ্যে অনেকবারই প্রস্রাব হয়ে যায়। সিপিআর যেমন ফার্স্ট স্লিপে হয়, বেঞ্জোইক অ্যাসিডের ঘুমের মধ্যে অনেকবারই প্রস্রাব হয়ে যায়। আর ভীষণ অফেন্সিভনেস সিপিআতেও আছে, বেঞ্জোইক অ্যাসিডেও আছে। তবে বেঞ্জোইক অ্যাসিডের শিশুদের ক্ষেত্রে এদের গায়ে পর্যন্ত প্রস্রাবের গন্ধ থাকে। যতই ধোয়া হোক তবেও কিন্তু
গায়ে প্রস্রাবের গন্ধ থাকে। আবার ঘামে প্রস্রাবের গন্ধ পাই আমরা ক্যান্থারিস এবং নাইট্রিক অ্যাসিডে। ক্যান্থারিস এবং নাইট্রিক অ্যাসিডে ঘামেও প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। বেঞ্জোইক অ্যাসিড শিশুদের গায়ে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। আর এদের ঘরে ঢুকলে সারা ঘর প্রস্রাবের গন্ধ থাকে। যতই ধোয়া কাচা করুক, যেই ঘরে বাচ্চা থাকে সে ঘরে ঢুকলেই প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এটা বেঞ্জোইক অ্যাসিডের একটি বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষণ। বেঞ্জোইক অ্যাসিড শিশুদেরও ডায়রিয়ায় ভীষণ দুর্গন্ধ হয়, তবে এদের স্টুল হয় সাবানের মতন সাদা ফেনাযুক্ত, সঙ্গে থাকে ভীষণ দুর্গন্ধ, একদম ওয়াটারি, একদম ন্যাপি আটকাতে পারে না, ন্যাপি থেকে একদম গড়িয়ে পড়ে। এছাড়াও বেঞ্জোইক অ্যাসিডের পেশেন্টরা কিডনি ডিজিজে ভোগে। আর আমি আগেই বললাম যে এদের সমস্ত জয়েন্ট পেইনগুলো যখন প্রচুর ইউরিন পাস হয় তখন এই জয়েন্ট পেইনগুলো কমে যায়। আবার যখন ইউরিন স্ক্যান্টি হয় তখন এই জয়েন্ট পেইনগুলো বেড়ে যায়। এর কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড প্রচুর প্রস্রাবের সাথে ইউরিক অ্যাসিড বেরিয়ে গেলে তখন জয়েন্ট পেইনগুলো কমে যায়। বন্ধুরা, আমি চেষ্টা করলাম এই বেঞ্জোইক অ্যাসিড নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে, কারণ আমি ভেরি রিসেন্ট বেঞ্জোইক অ্যাসিড ইউজ করেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ।